বন্ধুরা সবাই কেমন আছো? আমি তোমাদের ছোট্ট বন্ধুদের আমি রামায়ণ পড়ে এবার বাকি অংশ দ্বিতীয় পার্টটা শোনাচ্ছি। রাবণ সীতাকে চুরি করা ফন্দি আঁকলেন। মায়াবী রাক্ষস মারীচকে সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরতে বললেন। সীতা সোনার হরিণ দেখে মুগ্ধ হয়ে রামকে বললেন, ওই হরিণটা আমার চাই, তুমি ধরে এনে দাও। রাম হরিণ ধরতে চললেন। রাম অনেক দূরে এসে গেছে, হরিণকে তীর বিদ্ধ করলেন। হরিণকে তীর বিদ্ধ করার পরে মরিচ মরার সময় অবিকল রামের স্বরে লক্ষ্মণ বাঁচাও বলে চিৎকার করলেন। রামের এই আত্মচিৎকার শুনে সীতা লক্ষ্মণকে রামের সাহায্যের জন্য যেতে বললেন। লক্ষ্মণ সীতাকে একলা ফেলে দিতে না চাইলে সীতার অনুরোধে অবশেষে যেতে রাজি হলেন এবং যাওয়ার আগে কুটিরের চারধারে একটা গণ্ডি কেটে তার বাইরে যেতে নিষেধ করে গেলেন। লক্ষ্মণ চলে যেতে সাধু বেশি রাবণ ভিক্ষা নিতে কর্ণকুটিরে এলেন এবং সীতাও ভুল করে ভিক্ষা দিতে গিয়ে গণ্ডির বাইরে চলে এলেন। সঙ্গে সঙ্গে রাবণ নিজ মূর্তি ধারণ করে সীতাকে জোর করে রথে উঠিয়ে লঙ্কায় যাত্রা শুরু করলেন। সীতা রাম লক্ষ্মণের নাম চিন্তা করে চিৎকার করতে থাকলেন। আর্তচিৎকারে জটায়ু পাখি রক্ষা করতে গিয়ে তার হাত কাটা গেল। সীতা তাকে রাবণের কাছে তা জটায়ুর একটা ডানা কেটে পড়ে গেল আঘাতে। ঋষিমুখ পাহাড়ের বানর রাজার বালির ভাই সুগ্রীব অনুচরদের নিয়ে বসেছিল। রাবণ যখন আকাশপথে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিল তখন সীতা তাদের গয়নাগুলো যত তার গায়ে ছিল সে আস্তে আস্তে ছুঁড়ে ফেলে দিতে লাগলো, যাতে রাম লক্ষ্মণ সেই খবরটা জানতে পারে যে কোন পথ দিয়ে গেছে। এদিকে হরিণ বধ করে ফেরার পথে লক্ষ্মণের সঙ্গে দেখা হতেই তিনি সীতার জন্য চিন্তিত হয়ে তাড়াতাড়ি কুটিরে ফিরে দেখলেন কুটির শূন্য, সীতা নেই। তখন দুই ভাই সীতার খোঁজ করতে করতে জটায়ুর সঙ্গে দেখা পেল এবং তার কাছে জানতে পারল যে রাবণ ঋষিমুখ পাহাড়ের দিকে সীতাকে নিয়ে গেছে। তখন রাম লক্ষ্মণ সব ঋষিমুখ পাহাড়ের দিকেই সবাই চললেন। এবার তোমাদের বলবো, তোমরা আমার চ্যানেলটি সকলে দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আমি পরের অধ্যায়ে আবার আসছি। বন্ধুরা এবার আসছি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে। কিষ্কিন্ধার রাজা বালি তার ছোট ভাই সুগ্রীবকে রাজ্য থেকে তাড়িয়ে দিলে সুগ্রীব হনুমান জাম্বুবান প্রভৃতি কয়েকজন অনুচর নিয়ে ঋষিমুখ পাহাড়ে পালিয়ে আসেন। দূর থেকে রাম লক্ষ্মণকে আসতে দেখে হনুমান তাদের পরিচয় জিজ্ঞাসা করে সমাদরের সঙ্গে সুগ্রীবের কাছে নিয়ে গেল। রাম সুগ্রীবের কাছ থেকেই জানতে পারল লঙ্কার রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেছে এবং সীতার ছুঁড়ে যাওয়া যে অলঙ্কার সেটাই রামকে সুগ্রীব দেখালেন। রামের সহায়তায় সুগ্রীব বালিকে মারার এবং সুগ্রীবের সহায়তায় রাম সীতা উদ্ধারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং অগ্নিসাক্ষী করে তারা বন্ধু হলেন। সুগ্রীবের মনে তবুও বালি বধ সম্বন্ধে ভয় কাটেনি দেখে রাম তার শক্তির পরিচয় দিতে চাইলেন। তখন সুগ্রীবের কথা মতো রাম বাণ মেরে একটার পরিবর্তে 7টা তালগাছ ফুটো করে নিজ শক্তির পরিচয় দিয়ে সুগ্রীবকে নির্ভর হতে বললেন। এরপর রামের পরামর্শে সুগ্রীব বালির সঙ্গে যুদ্ধ শুরু করলে গাছের আড়াল থেকে বাণ মেরে রাম বালিকে নিহত করলেন। শুভ দিনে সুগ্রীব কিষ্কিন্ধার রাজার এবং বালির সঙ্গে অঙ্গদ যুবরাজ হলেন। সুগ্রীবের আদেশে হনুমান জাম্বুবান অঙ্গদ প্রচুর বানর সেনা নিয়ে সীতার খোঁজে বেরিয়ে পড়লেন।
খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে এক পর্বতের কাছে জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে তাদের দেখা হলো। সম্পাতির কাছ থেকে তারা জানতে পারল রাবণ সীতাকে চুরি করে লঙ্কার অশোক বনে লুকিয়ে রেখেছে। লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে। তখন হনুমান, জাম্বুবান, অঙ্গদ সদল বলে রওনা হলো সমুদ্রের উদ্দেশ্যে। সামনে অকুল সাগর। বন্ধুরা, কেমন লাগলো? সকলেই আমার এই রামায়ণ শুনবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার পরবর্তী অংশে আসছি। বন্ধুরা, আবার আসছি এবার রামায়ণের সুন্দর কাণ্ড। সমুদ্রের বিরাট ঢেউ দেখে বানরেরা তখন ভাবতে লাগলো, কী করে পার হবে এই সাগর? তখন হনুমান তাদের সাহস দিয়ে বলল, আমি লাফ দিয়ে সাগর পার হব। তখন হনুমান মহেন্দ্র পর্বতের ওপর উঠে দেবতাদের প্রণাম করে এক লাফে আকাশপথে উড়ে চললেন। সমুদ্রের মাঝে সুরসা রাক্ষসীর পেটের মধ্যে খুব ছোট হয়ে ঢুকে আবার তিনি বেরিয়ে রওনা হলেন। সমুদ্রের তীরের কাছে সিংহিকা নামে এক রাক্ষসী যখন তাকে গিলতে এলো, তখন হনুমান রাক্ষসীর পেটে ঢুকে নাড়িভুড়ি ছিঁড়ে বেরিয়ে চলে গেলেন। সমুদ্র পার হয়ে হুঙ্কার এসে হনুমান দেহটাকে খুব ছোট করে লঙ্কাপুরীর সিংহ দরজা পার হয়ে গেলেন। হরিরা কেউ টের পেল না। ঘুরতে ঘুরতে অশোক বনে হনুমান সীতাকে দেখতে পেলেন। মনে দুঃখে একা বসে আছে। হনুমান রামের আংটি সীতাকে দিয়ে নিজের পরিচয় দিলে সীতারামকে দেবার জন্য নিজের মাথার মণি খুলে হনুমানকে দিলেন। অনেক কষ্টে রাক্ষসেরা তাকে বেঁধে তার লেজে আগুন ধরিয়ে দিয়ে হনুমান বাঁধন কেটে লাভ দিতে দিতে সারা লঙ্কায় আগুন ধরিয়ে দিলেন। ফেরবার সময় হনুমান রাবণের অমৃত ফলের বাগান তছনছ করে দিলেন। তারপর আবার সাগর পার হয়ে এসে হনুমান রামকে সীতার মণি দিয়ে লঙ্কার সব কথা জানালেন। তখন রাম বানর সৈন্য নিয়ে সমুদ্র তীরে এলেন এবং সমুদ্রকে শান্ত করতে সমুদ্রে স্তব করতে লাগলেন। কিন্তু সমুদ্র শান্ত হলো না দেখে রাম তখন অগ্নিবাণ দিয়ে সমুদ্রকে শুষে নিতে চাইলেন। তখন সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন, বিশ্বকর্মার ছেলে নীলকে দিয়ে সমুদ্রের সেতু তৈরি করাতে। নীলের আদেশে বানর সৈন্যরা অসংখ্য পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু তৈরি করল। সেতু তৈরি হলে রাম, লক্ষ্মণ, বানর সৈন্যরা সকলেই লঙ্কাপুরী পৌঁছলেন। রাবণের এই ভাই বিভীষণ সীতাকে ফিরিয়ে দিতে বলেছিলেন বলে রাবণ তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। মনের দুঃখে বিভীষণ রামের পক্ষে আশ্রয় নিলেন। কেমন লাগলো বন্ধুরা? লাইক, শেয়ার অবশ্যই করো। এরপরে আমি আসছি লঙ্কা কাণ্ডে। বন্ধুরা, এবার তোমাদের রামায়ণের পড়ে শোনাচ্ছি লঙ্কা কাণ্ড। যে লঙ্কা কাণ্ড অনেক সময় অনেক জায়গাতেই হয়, বাস্তবে তোমরা যত বড়োভাবে জানবে লঙ্কা কাণ্ড জিনিসটার অনেক অর্থ আছে। রামের সৈন্যরা লঙ্কা ঘিরে ফেলল। একদিন অঙ্গদ গিয়ে রাবণকে চটাবার জন্য তার মাথার মুকুট নিয়ে পালিয়ে গেল। রাবণের ছেলে ইন্দ্রজিৎ, যার আর এক নাম মেঘনাদ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নাগ পাশে বেঁধে ফেললেন। বিষ্ণুর বাহন নাগের শত্রু গরুর এসে রাম লক্ষ্মণকে নাগ পাশ দিয়ে মুক্ত করলেন। এরপরে রাম লক্ষ্মণের সঙ্গে ভীষণ যুদ্ধ হলো। বিপদ দেখে রাবণের সেই যে ভাই কুম্ভকর্ণকে ঢাক ঢোল বাজিয়ে অসময়ে জাগানো হলো, কারণ ব্রহ্মার কাছে বরে সে 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগ্রত থাকে। ঘুম থেকে উঠে কুম্ভকর্ণ তার পাহাড়ের মতো চেহারা নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে বানরদের ধরে ধরে গিলে ফেলতে লাগলো। রাম তখন ব্রহ্মাস্ত্র মেরে কুম্ভকর্ণের মাথা কেটে ফেললেন। যুদ্ধ করবার সময় ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ আরম্ভ করলো যাতে কেউ আর তাকে হারাতে না পারে। কিন্তু বিভীষণের পরামর্শে লক্ষ্মণ যজ্ঞস্থলে গিয়ে ইন্দ্রজিৎকে মেরে ফেলল। ইন্দ্রজিৎ মারা যাওয়ায় রাবণ ভীষণ রেগে গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে শক্তিশাল মেরে
লক্ষণকে অজ্ঞান করে দিল। তখন বানর বৈদ্য সুসেন গন্ধবাদন পর্বত থেকে বৈশল্যকরণে ওষুধ সূর্যাস্তের আগেই আনতে বললেন। গন্ধবাদন পর্বতে গিয়ে ঔষধ চিনতে না পেরে হনুমান গোটা পাহাড়টাই তুলে নিয়ে চলে এলেন। লক্ষণ ঔষধের গুণে সুস্থ হয়ে সেরে উঠলেন। এরপর রাম রাবণের যে ভীষণ যুদ্ধ হলো, তাতে সারা পৃথিবী কাঁপতে লাগলো। শেষে ব্রহ্মাস্ত্র দিয়ে রাম রাবণকে মেরে ফেললেন। লঙ্কাপুরী শ্মশানে পরিণত হল। রামচন্দ্র রাম মুকুট পরিয়ে বিভীষণকে লঙ্কার রাজা করলেন। এবার অশোক বন থেকে সীতাকে আনানো হলো এবং রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়া মাত্রই অগ্নিদেব মহাপুণ্যবতী সীতাকে গ্রহণ করবার জন্য রামকে নির্দেশ দিলেন। এদিকে 14 বছর শেষ হয়ে গেছে। রাম সীতা এবং লক্ষ্মণকে নিয়ে পুষ্পক রথে চড়ে অযোধ্যায় ফিরে গেলেন। বন্ধুরা, এরপরে শেষ খণ্ড উত্তরাখণ্ড। শুভদিন রাম সীতা মহা উৎসবের মাঝে অযোধ্যার সিংহাসনে বসলেন। হঠাৎ একদিন এক গুপ্তচরের কাছে রাবণের ঘরে অনেক দিন ছিলেন বলে সীতার নামে প্রজারা অপবাদ দিচ্ছে শুনে রাম প্রজাদের খুশি করার জন্য লক্ষ্মণকে নিয়ে বাল্মীকির আশ্রমে সীতাকে পাঠিয়ে দিলেন। বাল্মীকি আশ্রমে লব ও কুশ নামে সীতার দুটি ছেলে হল। বাল্মীকি লব কুশকে নানান বিদ্যা ও রামায়ণ গান গাইতে শোনালেন। এদিকে সীতাকে বনে পাঠিয়ে রামের মনে শান্তি ছিল না, তাই তিনি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। সেই জন্য শত্রুঘ্ন যজ্ঞে ঘোড়ার সঙ্গে অনেক সৈন্য সামন্ত নিয়ে দেশ জয় করতে করতে বাল্মীকির আশ্রমে এসে পড়লেন এবং লব কুশ যজ্ঞের ঘোড়া আশ্রমের কাছে আসতেই তাকে বেঁধে দিল। এর ফলে যে যুদ্ধ বাঁধল তাতে লব কুশ শত্রুঘ্ন লক্ষণ পরে রাম যুদ্ধে এলে তাকে হারিয়ে ভরতকে অজ্ঞান করে হনুমানকে বেঁধে সীতার কাছে নিয়ে গেল। হনুমানের কাছে এসব শুনে সীতা দুঃখে প্রাণ ত্যাগ করতে গেলেন। তখন বাল্মীকি মৃত সঞ্জীবনী জল ছিটিয়ে সকলকে বাঁচিয়ে দিলেন। যজ্ঞের ঘোড়া নিয়ে সকলে রাজধানীতে ফিরে গেলেন। বাল্মীকি রামের সভায় লব কুশকে নিয়ে এসে রামায়ণ গান গাওয়ালেন। সেই গান শুনে রাম সীতার জন্য খুবই কাতর হয়ে পড়লেন। সীতাকে আনানো হলো ফলে সকলের সামনে রাম আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতার মনের দুঃখে মা বসুমতীকে স্মরণ করলেন। তখন মাটি ফেটে মা বসুমতী এসে সীতাকে কোলে নিয়ে পাতালে প্রবেশ করলেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রামায়ণ? ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। জেঠিমা আরও অনেক কিছু তোমাদের শুনে শেখার ব্যবস্থা করবে। বাস্তবে আসি।